এরপরে ভাষা, বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ এবং ভাষারীতি। আসো আমরা ভাষা কিনে নিতে কথা বলি। আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের যে বাকযন্ত্র আছে, বাকযন্ত্র, এই বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি আমরা তৈরি করি, এই বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি তৈরি করি সেটাকে আমরা কি বলি? আমরা ভাষা বলি, তাই না? তাহলে বাকযন্ত্রের যে কোনো ধ্বনি কি ভাষা? না, বাকযন্ত্রের যে কোনো ধ্বনি ভাষা নয়। আবার বাকযন্ত্র দ্বারা তৈরি করালে অন্যভাবে করছো, ভাষা না। তাহলে ভাষা হওয়ার জন্য দুটা জিনিসের কম্বিনেশন লাগবে। একটা হচ্ছে বাকযন্ত্র দ্বারা তৈরি হওয়া লাগবে ধ্বনি, দ্বিতীয়ত হচ্ছে এটার অর্থ থাকা লাগবে, তখন তাকে তুমি ভাষা বলতে পারবা। তো পৃথিবীতে এরকম অনেক ভাষা আছে, তাই তো? আমরা বলছি পৃথিবীতে এখন ভাষার সংখ্যা প্রায় ৩,৫০০ ভাষা পৃথিবীতে আছে। এর মধ্যে মাতৃভাষার দিক থেকে কত বেশি মানুষ একটা ভাষায় কথা বলে, সেই দিক থেকে বাংলা ভাষা পৃথিবীতে ষষ্ঠ, এবং বাংলা ভাষায় পৃথিবীতে কথা বলে হচ্ছে ৩০ কোটি মানুষ। এটা মাথায় রাখবা, ৩০ কোটি মানুষ। তাহলে পৃথিবীতে বাংলা মাতৃভাষার দিক বিবেচনায় ষষ্ঠ, আর বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। এটা একটু অবশ্যই মনে রাখার মতো ইনফরমেশন। আর পৃথিবীতে ভাষা আছে এখন ৩,৫০০-র মতো। তুমি বলতে পারো ভাইয়া, বিভিন্ন জিকেতে অনেক জায়গায় বিভিন্ন জার্নালে আমরা দেখি ৭,০০০, ৬,০০০ ইত্যাদি থাকে। হ্যাঁ থাকে, কিন্তু বাংলাদেশের সরকারি বই যেগুলো, বিশেষ করে মাধ্যমিকের বই, এই মাধ্যমিকের বইতে ৩৫০০ বলা আছে। সুতরাং মনে রেখো, সরকারি বইয়ে সরকারি তথ্য, সরকারের বিশ্ববিদ্যালয়, সরকারের উত্তর। ওকে, তো এখন সেটা নিয়ে কথা বলছিলাম। এই যে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা আছে। ভাষার মূল উপাদান ধ্বনি, ক্ষুদ্রতম একক ধ্বনি, মূল উপকরণ বাক্য, বৃহত্তম একক বাক্য। এখন অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া এই উপাদান আর উপকরণের মধ্যে পার্থক্য কি বুঝায় দেন। তোমরা বিজ্ঞানের মানুষ, তোমরা জানো যে উপকরণ যেটা এটা সাইজে বড় হয়, আর উপাদান যেটা এটা সাইজে ছোট হয়, এটা তোমরা জানো। আমরা ক্লিয়ার করে দিই। ধরো তুমি ল্যাবে টেস্ট করার জন্য উপকরণ নিছো H2O, কারণ H2O এর মধ্যে তুমি যখন উপকরণ হিসেবে যখন ভাঙবা, তখন এটার মধ্যে আছে হাইড্রোজেন আর কি আছে? অক্সিজেন। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পার্টিকুলারলি এরা হচ্ছে এটার উপাদান। বাট ল্যাবে তুমি H2O বা পানি নিছো পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এই পানি তোমার হচ্ছে ল্যাবে তোমার টেস্টের জন্য উপকরণ। তোমার টেস্টের উপকরণ হচ্ছে পানি, আর পানির উপাদান হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। সো ভাষা হলো বড় জিনিস, ঠিক না? তার মধ্যে আবার তুমি যদি উপকরণ উপাদান খোঁজো, ভাষার মধ্যে বড় একক যেটা সেটা উপকরণ, এটা বাক্য, এটা ছোট সেটা হলো গিয়া ধ্বনি। বুঝছো নাকি আমি একাই বুঝলাম? সো উপাদান মানে ধ্বনি, উপকরণ হলে বাক্য। মাথায় গেছে? যেহেতু বলছে বাকযন্ত্র ছাড়াও ভাষা হয়, ইশারা ভাষা। হ্যাঁ, কিন্তু ইশারা ভাষা সার্বক্ষণিকভাবে বা সর্বক্ষেত্রে ১০০% ক্ষেত্রে সফল না। এজন্য ইশারা ভাষাকে আমরা সার্বিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে পারি না। এরপরে বাংলার তথ্য আছে এখানে। দেন বাংলা ভাষার জন্ম, বাংলা ভাষা কই থেকে আসলো। দেখো, পৃথিবীতে ইন্দো ইউরোপীয় নামে একটা ভাষা গোষ্ঠী ছিল, যেটাকে মা ভাষা বলতে পারি আমি। এটাকে বলা হয় ভাষা গোষ্ঠী। তো পৃথিবীতে ইন্দো ইউরোপীয় ভাষা, খুব খেয়াল করবা, খুব। আমরা যে বলছি ৩,৫০০-এর মতো ভাষা আছে, এই ৩,৫০০ ভাষা প্রায় ৩৬-৩৭টা ভাষা থেকে মূলত জন্ম নিছে। এই ভাষাগুলো মা ভাষার মতো, যেগুলো পরবর্তীতে অন্যান্য অনেকগুলো ভাষার জন্ম দিছে। তার মধ্যে একটা ভাষার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষা যতগুলো ভাষার জন্ম দিছে, এই ভাষাগুলো বাংলাদেশের, আমাদের বাংলা এর বাইরে ইন্ডিয়ান ভাষাগুলো বা এশিয়ার অন্যান্য অঞ্চল এবং ইউরোপের ভাষাগুলো এখান থেকে আসছে। এই ইন্দো ইউরোপের দুটো শাখা ছিল, একটা নাম কেন্তম, একটা নাম শতম। এই যে দেখো, এই কেন্তম আর শতমের, এই শতম শাখা থেকে পরবর্তীতে বাংলা আসছে। শতম শাখা থেকে প্রথম হয়েছে প্রাচীন ভারতীয় আর্য, সেখান থেকে প্রাকৃত, প্রাকৃত মানে বিকৃত, মানুষের মুখে আইসা এই ভাষাটা বিকৃত হয়ে গেছে, রূপ বদলায় গেছে, অন্যরকম হয়ে গেছে। তারপরে সেটা আরো বিকৃত হয়েছে, তো সেটার নাম হয়েছে অপভ্রংশ। আর অপভ্রংশ পরবর্তীতে বঙ্গকামরূপী হয়েছে। বঙ্গকামরূপী বেসিক্যালি বাংলা ভাষার শিশু কালের রূপ। বঙ্গকামরূপী অ্যাকচুয়ালি কি? বাংলা ভাষার শিশুকালের রূপ। আর এটার পরিপূর্ণ বিকশিত রূপ হচ্ছে দুইটা,
এই হলো বাংলা ভাষা আর অহমিয়া। অহমিয়া মানে হচ্ছে আসামের ভাষা। তাইলে বাংলা ভাষার সব থেকে কাছের ভাষা কোনটা হবে বলো? অহমিয়া বা অসমিয়া। বঙ্গ কামরূপে ইটসেলফ বাংলা ভাষা শিশুকালের রূপ, এটা গঠন হয়ে বয়স্ক রূপে আইসা দুইটা রূপ ধারণ করছে, একটা বাংলা একটা অহমিয়া। তো বাংলার সব থেকে ক্লোজ রূপ হচ্ছে অহমিয়া বা অসমিয়া। এখন প্রাকৃত নিয়ে দুটো কথা আছে। এই প্রাকৃতের দুইটা স্ট্যান্ডার্ড আছে দুইটা অঞ্চলে, একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত আর একটা হচ্ছে মাগধী প্রাকৃত। এখন এই গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা আসছে এটা বলছে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর মাগধী প্রাকৃত থেকে বাংলা আসছে এটা বলছে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখন প্রাকৃত মানে মানুষের মুখে আসা বিকৃত হয়ে যাওয়া, ভেঙে যাওয়া ভাষা। এই প্রাচীন ভারতে আর্য পর্যন্ত স্ট্যান্ডার্ড ভাষা ছিল, এরপরে ভাষা ভাঙছে, প্রাকৃত থেকে ভাঙ্গা শুরু হয়েছে, তারপরে বাংলাতে এসে দাঁড়াইছে, বুঝছো? এখন গৌড় প্রাচীন বাংলার জনপদ, যেটা বর্তমানে যেটা মুর্শিদাবাদ, মালদহ, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, এটাকে তখন বলা হয়তো গৌড়। শহীদুল্লাহ বলতেছে গৌড় অঞ্চলের মানুষের বিকৃত রূপ থেকে বাংলা হয়েছে, এই জন্য আমরা গৌড়ীয় প্রাকৃত। আর সুনীতি কুমার বলছে না, মগধ অঞ্চল থেকে এটা হয়েছে। মগধ আরো ভিতরে, পশ্চিমবঙ্গে তুমি যদি আরো ভিতরের দিকে যাও, বিহারে পশ্চিমবঙ্গে মিলে একটা এলাকা আছে মগধ। প্রাচীন ভারতের তোমরা যে মৌর্য শাসন পড়ছো, সম্রাট অশোক, অশোকের কথা পড়ছো না? এই অশোকের যে রাজধানী ছিল মগধের, সেই মগধের কথা বলা হচ্ছে। সো মগধের মানুষের যে প্রাকৃত, এটার নাম হচ্ছে মাগধী প্রাকৃত। এখন তুমি প্রশ্ন করতে পারো আমি উত্তর কোনটা নিব, আমি কি গৌড়ীয় প্রাকৃত নিব নাকি মাগধী প্রাকৃত নিব? এটা ডিপেন্ড করতেছে প্রশ্ন যখন আসবে, যিনি প্রশ্ন করবেন কিভাবে করতেছেন। উনি যদি শহীদুল্লাহর মতামত দিয়ে বলে গৌড়ীয় প্রাকৃত, না দিয়া বললে, যদি সুনীতি কুমারের মতামত দিয়ে বলে তাহলে মাগধী প্রাকৃত, বুঝছো? এখন যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আপনি কোনটাকে পার্সোনালি ঠিক মনে করেন, আমি দুটাকেই ঠিক মনে করি, কারণ তারা দুজনে বড় গবেষক। তবে আমি নিজে কিছুটা গৌড়ীয় প্রাকৃতের পক্ষে। এই কারণে পক্ষে, কারণ গৌড় অঞ্চলে এখন পর্যন্ত শতভাগ মানুষ বাংলা কথা বলে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, আমাদের চাঁপাইনবাবগঞ্জ, দেখো শতভাগ মানুষ বাংলা বলে। কিন্তু মগধ অঞ্চল যেটা, সেখানে এখন শতভাগ মানুষ বাংলা কথা বলে না, খুব অল্প বিস্তর মানুষ বাংলা বলে। তাহলে বাংলা যেখানে জন্মাইলো সেখানে সব মানুষ মরে গেল, বাংলা ভাষাভাষীর লোক নাই, এটা তো সম্ভব না, তাই না? সো আমি পার্সোনালি এটাকে বেশি সাপোর্ট করি। দেখো তোমরা আমার কথাগুলো বুঝছো কিনা, একটু চ্যাট বক্সটা আমি চেক করতেছি, তোমরা তোমাদের রেসপন্স গুলো লিখো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের কমেন্ট দেখতেছিলাম। অস্ট্রিক ভাষা কি? দেখো, অস্ট্রিক হচ্ছে আমাদের পূর্বপুরুষদের একটা ধারা, হচ্ছে অস্ট্রিক মানে আর্য অনার্য মিলে বাঙালি হয়েছে না? এই আর্য আর অনার্য মিলে যে বাঙালি হয়েছে, তার মধ্যে অনার্য জাতি যারা আছে, অনার্য,
তাদের একটা অংশ হচ্ছে অস্ট্রিক, বুঝছো? এই অস্ট্রিক যারা একটা জাতি, তাদের ভাষা হচ্ছে অস্ট্রিক ভাষা। সেটা আমাদের ভাষার মধ্যে এখনো আছে। আমাদের অনার্য পূর্বপুরুষ যারা, তাদের ভাষার শব্দগুলোকে আমরা এখন বলি হচ্ছে দেশি শব্দ। তাদের ভাষার শব্দগুলোকে আমরা এখন বলি হচ্ছে দেশি শব্দ। এগুলো আমাদের অনার্য পূর্বপুরুষ 5, 7, 8, 10টা পূর্বপুরুষ আছে, তাদের সবগুলো ভাষার শব্দকে কমন ভাবে আমরা দেশি শব্দ বলি। ওকে, এই যে এখানে ভাইয়া যেগুলো বলছিলেন এগুলো সব ব্যাখ্যা এখানে আছে, লেখা আছে। এরপরে নিজস্ব লিপি আছে। চলো আমরা বাংলা ভাষার লিপির সাথে পরিচিত হই। লিপি মানে কি বুঝো? লিপি মানে হলো বাংলা ভাষার বর্ণের রূপ। সহজ কথায় বাংলা ভাষার বর্ণের রূপ। এখন আমাদের ভাষার বর্ণের রূপগুলো কেমন বলো? আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে আমাদের বর্ণগুলোকে লিখি। যেমন আমরা যখন লিখি, আমরা অ লিখি এমন, ক লিখি এমন, ম লিখি এমন, ট লিখি এমন, ছ লিখি এমন, রাইট? তোমার ধারণা এটা একদিন হয়ে গেছে, বাকি একজন এটা তৈরি করছে, আগের দিন রাতে উজু গোসল করে ঘুমাইছে, সকালবেলা সে ঘুম থেকে বলছে এটা লিপি না, এমন কিছু না। এটা সময়ের সাথে সাথে তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, ধরো শুরুতে অ ছিল এমন, আর একটু বাঁকা হয়েছে, আর একটু হয়েছে, তারপরে একটা সময় আসা এই রূপে এটা বাস্তবায়িত হয়েছে। এই যে সময়ের সাথে বিবর্তনের মাধ্যমে লিপিটা তৈরি হয়েছে, এটা হচ্ছে লিপির বিবর্তন। তো প্রাচীন ভারতে 2টা লিপি পাওয়া যেত, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, এটা খরচী লিপি। আমি একটু আলাদা পেজ নিয়ে লিখি, তাহলে তুমি সহজে বুঝতে পারবা। প্রাচীন ভারতে লিপি পাওয়া যেত হচ্ছে 2টা। প্রাচীন ভারতে লিপি পাওয়া যেত কয়টা? 2টা। একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি। এই খরষ্ঠী লিপির বৈশিষ্ট্য হচ্ছে এটা ডান দিক থেকে বাম দিকে লেখা হইতো, আর ব্রাহ্মী লিপিটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লেখা হইতো। এবং এই ব্রাহ্মী লিপি থেকে পরবর্তীতে আরো কিছু লিপি বের হয়েছে। একটা হচ্ছে সারদা, একটা হচ্ছে কুটিল, আর একটা হচ্ছে নাগর বা নাগরি লিপি। এই যে ব্রাহ্মী লিপির একটা রূপ কুটিল, এই কুটিল রূপটা বর্তমানে বাংলা বর্ণমালার রূপ, বুঝছো? তাহলে প্রাচীন ভারতের লিপি ছিল 2 রকম, একটা ব্রাহ্মী, একটা হলো খরষ্ঠী। এই ব্রাহ্মী আর খরষ্ঠীর মধ্যে, তাহলে খরষ্ঠী যদি ডান দিক থেকে বাম দিকে হয়, এটার উদাহরণ কি হবে? উর্দু ভাষার লিপিটা, বা ধরো হচ্ছে ফার্সি ভাষার যে লিপিটা, এটা হলো খরষ্ঠীর উদাহরণ হবে। আর এই যে আমাদের বাংলা, হিন্দি, উড়িয়া, মৈথিলি, ভোজপুরি, হাবিজাবি যা দেখো, সব হচ্ছে ব্রাহ্মী লিপির উদাহরণ। এই ব্রাহ্মী লিপির 3টা ক্যাটাগরির একটার নাম কুটিল। এই কুটিলের বর্তমানের বিকশিত বিবর্ধিত রূপের নাম হচ্ছে বাংলা, বুঝছো? ওকে, এই যে সারদা, নাগর, কুটিল, এই কুটিলের রূপ হচ্ছে বাংলা। এন্ড দেন এগুলো বলেছি। এরপরে আসো সাধু চরিত্রের পার্থক্য। একজন কে জানি কিছুক্ষণ আগেই প্রশ্ন করলা, যে কি জানি বললা, যে বা বাংলা ভাষারীতি নিয়ে একটু বলেন ভাইয়া। এই যে ভাষারীতি চলে আসছে, এটা এখানে বললে কম বুঝবা, আমি লিখে বুঝাই দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবা। পৃথিবীতে যত ভাষা আছে, সব ভাষার 2টা রূপ আছে, মনে রাখবা। বাংলা ভাষারও 2টা রূপ আছে, সব ভাষার 2টা রূপ। একটা লেখার রূপ, একটা মুখে বলার রূপ। নোয়াখালীর লোকজন বলার সময় হানি বলে, লেখার সময় কিন্তু হানি লেখে না, পানি লেখে। রংপুরের মানুষ বলার সময় বলে আস্তা, লেখার সময় লেখে রাস্তা। বলার সময় বলে আনি, লেখার সময় লেখে রানী। এই যে বাংলা ভাষা সহ পৃথিবীর সব ভাষার আঞ্চলিক রূপ আছে, মনে রাখবা। এবং আঞ্চলিক রূপকে উপভাষা বলা হয়। এটা বাংলা ভাষার জন্য যেমন অ্যাসেট, সব ভাষার জন্যই অ্যাসেট। আমাদের বাংলা ভাষার যে এতগুলো আঞ্চলিক রূপ আছে, এগুলো আমাদের জন্য গর্ব, এগুলো আমাদের অহংকার, এগুলো আমাদের সম্পদ, মনে থাকবে? তো পৃথিবীর যত ভাষা আছে, সব ভাষার লেখার রূপ একটা, মুখে বলার রূপ আরেকটা, মনে রেখো। তো ওটা আমি লিখে দিচ্ছি বাংলা ভাষার সাপেক্ষে। আমি বললাম এখানে ধরো বাংলা ভাষা। তো বাংলা ভাষার আমি বলছি রূপ কয়টা? একটা হচ্ছে লিখিত রূপ, আর একটা হচ্ছে মৌখিক রূপ। তো এই মৌখিক রূপ কতগুলো? মৌখিক রূপ তো অনেক।
কারণ মৌখিক রূপ মানে তো এটার আঞ্চলিক রূপের নামই হলো মৌখিক রূপ, তাই না? এই আঞ্চলিক রূপকে ব্যাকরণিক ভাবে বলা হয় হচ্ছে উপভাষা, এবং এটাকে ইংলিশে বলা হয় ডায়ালেক্ট। আর বাংলা ভাষার লিখিত রূপ যদি এবার তুমি কল্পনা করো, এটা আবার দুই রকম। একটা হচ্ছে তোমার আমাদের লেখার রূপে সাধু, আর হচ্ছে লেখার রূপে হচ্ছে চলিত। বুঝছো কথাটা? তাহলে আমরা এটাকে এখন স্লাইডে দেখবো, সাধু আর চলিতের পার্থক্য। আর মৌখিক রূপ যেটা, এটা অনেক, এটাকে বলে ডায়ালেক্ট। যেমন আমরা এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে কথা বলি। সেই দেখো সাধু আর চলিত রীতির পার্থক্য। এখানে সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে, চলিত রীতি এত বেশি অনুসরণ করে না। কিভাবে করে না, সব ভাইয়া বুঝাই। বাবা বাজার থেকে মাছ আনিয়াছিলেন। আনিয়াছিলেনকে ভাঙলে হবে আন। এই আন হলো ধাতু, আর এই যে ইয়া ছিলেন, এই ইয়া ছিলেন হলো ক্রিয়া বিভক্তি। ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত ক্রিয়াবোধ হয়েছে। চমৎকার ব্যাখ্যা সাধুতে হয়ে গেছে। এখন চলিত রীতিতে আনিয়াছিলেনটা হবে হচ্ছে এনেছিলেন। এখন বলো এনেছিলেনের না আছে ধাতু, না ক্রিয়া বিভক্তি প্রপারলি ব্যাখ্যা দেওয়া যাচ্ছে। এর মানে সাধু রীতিতে তুমি একটা শব্দের যে কোনো টাইপের ব্যাখ্যা দিতে চাও, সেটার যদি সাধুরূপ নাও ব্যাখ্যা দিতে পারবা, কোনো সমস্যা হবে না। কিন্তু চলিত রীতি তোমার সাথে মাঝে মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিট্রে করবে। আসিয়া ছিলেন, আস যুগ ইয়া ছিলেন, সাধুতে ব্যাখ্যা দাঁড়ায় গেল। চলিত বাংলায় বললে এসেছিলেন, ব্যাখ্যা নাই। এস, কারণ এসটা ধাতু না। এরপরে এ রীতি গুরু গম্ভীর তৎসম শব্দ বহুল, একটু কঠিন লাগে, সংস্কৃত শব্দ বেশি, বাট এখানে সহজ এবং সাবলীল। এখন সাধু রীতিতে তুমি যদি বক্তব্য দাও, নাটকের ডায়লগ বলো, পাবলিক বুঝবে না, কারণ সাধারণ মানুষ এটার অডিয়েন্স থাকে। কিন্তু চলিত রীতিতে বললে কোনো সমস্যা নাই। চলিত বা প্রমিত আধুনিক। এরপর এখানে ক্রিয়া সর্বনাম অনুসর্গ দীর্ঘতর, এটা ছকে দেখাবো। করিতেছিলেন, দেখিতেছিলেন, তাহারা, ইহারা, এগুলো দীর্ঘতর, বাট এখানে অত্যন্ত ছোট। এই এই এক্সাম্পলটাই হচ্ছে এই জায়গায় দেখো, সর্বনাম সাধুতে কেমন, তাহার, এখানে তার, এখানে যাহাতে, এখানে যাতে। এরপরে আসো ক্রিয়াপদের রূপ দেখো, বলিয়া, বলে, রাখিলাম, রাখলাম, অর্থাৎ ক্রিয়াপদের বড় রূপটা, পূর্ণ রূপটা, চলিত আর চলিত বা প্রমিত রূপে সংক্ষিপ্ত বা ছোট বা আধুনিক রূপটা। আর অনুসর্গ দেখো, সাধু রূপে একটু বড়টা বা কঠিনটা হয়, চলিত রূপে সহজটা হয়। আর প্রশ্ন করতে পারো ভাইয়া অনুসর্গ আবার কি? এটা হলো ইংরাজিতে যেটাকে প্রিপজিশন পড়ছো, বোর্ড পরীক্ষা যখন দিছো, মনে আছে আমাদের সাবজেক্ট রিভিউ লাইভ ম্যারাথনে ভাইয়া পড়াইছিলাম, বা তোমরাও তোমাদের কলেজ লাইফে পড়ছো, মনে করে দেখো। অনুসর্গ ওটাই হচ্ছে প্রিপজিশন। সো এটাই হলো গিয়ে এটা, এখানে সাধু রূপে বড়, চলিত রূপে ছোট। এরপরে আমরা কিছু প্রশ্ন সলভ করবো। ভাষার কোন রূপ ব্যাকরণের রীতি অনুসরণ করে চলে? সাধু রীতি ব্যাকরণের রীতি অনুসরণ করে চলে বা পারফেক্টলি রেখে মেনটেন করে। ভাষার মৌলিক রীতি কি? এই প্রশ্নটা কিছুটা ত্রুটিপূর্ণ। ভাষার মৌলিক রীতি, লেখার রীতিটা, কথা বলার রীতিটা, দুইটাকে মৌলিক রীতি বলা চলে। বুঝছো, দুইটাকে বলা চলে। কারণ আমি এখানে দেখাইছি তোমাদের লেখা আর কথা বলার রীতি দুটোই। আর প্রশ্নের সাপেক্ষে নিলে সাধারণত সব জায়গায় কথা বলার রীতিকে উত্তর নিয়ে রাখছে। এরপরে কথ্য ভাষার রূপ কয় প্রকার? কথ্য ভাষার রূপের কোনো আগামাথা নাই, অনেক প্রকার হয়। তারপরও একটা কথ্য চলিত, একটা কথ্য আঞ্চলিক, এরকম দুইটা ভাগে ভাগ করা যায়। কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? তৎসম শব্দ বহুল, প্রচুর পরিমাণে তৎসম শব্দ আছে এখানে, মানে সংস্কৃত শব্দ। এরপরে ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আমাদের প্রথম ব্যাকরণ যিনি লিখছিলেন, উনি কোনো বাংলাদেশি মানুষ না, উনি একজন বিদেশি মানুষ। কুইজ দিবেন না? এই কই থেকে আইসা কুইজ খুঁজতেছে? মানে তোমার ক্লাসে জয়েন করার উদ্দেশ্য কি কুইজ? তাপসী, সো চাইল্ডিশ, সো চাইল্ডিশ। জীবন চলে যাচ্ছে পড়তে পড়তে, উনি আছে কুইজ নিয়ে। ঠিক আছে, কই যাবো রে আল্লাহ। দেখো তো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এটা, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজো দিবাইদিদু এম দুয়াস পার্ডেস। আমরা অল্প একটু দিছি নামটা। লিখেছিলেন মানুয়েল দাস সাও। নামটা দেখো, উনি একজন পর্তুগিজ ভদ্রলোক, একজন পাদ্রি ছিলেন, পর্তুগিজ ধর্মযাজক পাদ্রি, এবং প্রকাশ হয়েছিল 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে, রোমান হরফে, পর্তুগিজ ভাষায়। এটা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। আমি লিখে দিচ্ছি, এটা বাংলা ভাষার, এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম
ব্যাকরণ ও অভিধান। অভিধান এই জন্য এটার শুরুর দিকে কিছু ব্যাকরণিক রুলস ছিল, আর শেষের দিকে ছিল বাংলা শব্দের পর্তুগিজ অর্থ, পর্তুগিজ শব্দের বাংলা অর্থ ওই বইটাতে। এরপরে দ্বিতীয় রাজা যেটা নাজানেল ব্রাসি হালহেড, এটা গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা বেরোয়ছিল 1877 সালে। এরপরে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উইলিয়াম কিরি 1801 সালে। এই তিনটা বই বিদেশিদের করা। এরপরে এটা হচ্ছে এই বইটা, এটা হলো প্রথম বাঙালি রচিত ব্যাকরণ, কিন্তু বাংলা ভাষায় না, খেয়াল করো। আর এটা যেটা বাংলা ভাষায় রচিত, এটা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ রামমোহনের। রাজা রামমোহন প্রথম বাঙালি হিসেবে গ্রামার লিখেছিলেন 1826-এ। বইয়ের নাম বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটারই অনুবাদ বই হচ্ছে এটা, গৌড়ীয় ব্যাকরণ। এরপরে বিদ্যাসাগরের লেখা ব্যাকরণ কৌমুদী। আমি তিনটা কথা বলেছি, দেখো। একটা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, ওইটা পর্তুগিজ ভদ্রলোকের লেখা। আর এরপরে দেখো বলছি রাজা রামমোহনের বাঙালির লেখা প্রথম ব্যাকরণ এটা, কিন্তু বাঙালি লেখলেও বাংলায় লেখে না, লেখছে ইংলিশে। আর বাঙালির লেখা অথবা বাংলা ভাষায় লেখা যদি বলো, বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লেখা, ওইটার নাম গৌড়ীয় ব্যাকরণ। এই তিনটা কথা একটু খেয়াল রাখবা। এই সালগুলো কি মনে রাখতে হবে? না না, সাল মনে রাখার দরকার নাই, কিচ্ছু মনে রেখো না। তুমি তোমার নাম সব ভুলে যাও, তুমি কে এটাও ভুলে যাও, সব ভুলে যাও, ভুলে পরীক্ষা হলে চলে যাও, গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসো। ওকে ভাইয়া? এরপরে তোমরা মনে হয় বলতেছো ভাইয়ারে প্রশ্ন করতেছি আর ভাইয়া আমাদেরকে খুব স্যাভেজ হতে উত্তর দিচ্ছে। যদি আমাকে ভুল বুঝে থাকো তাহলে, এই যে অলরেডি একজন বলছে ভাই এমনি অপমান করে দিলেন ভাইয়া, যদি আমাকে ভুল বুঝে থাকো তাহলে তোমাদেরকে বলবো, আমাকে ভুল বুঝবার আগে বিগত বছরে কেমন প্রশ্ন আসছে তোমাদের বিশ্ববিদ্যালয়ে, তার উপরে মিনিমাম 3 ঘন্টা স্টাডি করো। ঠিক আছে? যেখানে যেখানে তোমার সায়েন্সের সাথে বাংলার সম্পর্ক আছে, বিশেষত ঢাবি, গত কয়েক বছরের প্রশ্ন একটু ঘাটলে কোশ্চেনের ডেপথ, কোশ্চেনের অ্যাঙ্গেল, কোশ্চেনের বিষয়বস্তু এগুলো বুঝতে পারবা। বুঝতে পারলে আর আমার উপরে মন খারাপ হবে না। তখন মনে হবে যে এই প্রশ্নের উত্তর ভাইয়া আমার বকা দিয়ে ছেড়ে দিছে, তো কম দিছে, উচিত তো বাঁশ দিয়ে পিটানো। কিন্তু কাউসার ভাই তো ভদ্রলোক, একটা বকা দিছে বা একটা সেভেজ অ্যাঙ্গেলে একটা অ্যান্সার দিছে। আমি এই প্রশ্ন কেন করি তাকে, এই সিচুয়েশন আইসা একজন ক্যান্সারের পেশেন্টকে প্যারাসিটামল দিয়ে তো বাঁচানো যাবে না, তার কেমোথেরাপি দেওয়া লাগবে। বুঝতে পারছো? কারণ সিচুয়েশন টাফ। তো তুমি দিচ্ছ অ্যাডমিশন টেস্ট, তুমি জিজ্ঞেস করতেছো সাল মনে রাখতে হবে কিনা। কেমন ধরনের কথা হলো এটা? যে কোনো কিছু ধরে তোমার প্রশ্ন করে দিতে পারে। বুঝো না কথা? রেদার তুমি এটা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এটা মুখস্থ করার ট্রিক আছে কিনা, যদি থাকে বলেন। মানে তোমরা এত বাদ দিতে চাও, এত বেশি সিলেক্টিভ হইতে চাও, লাইফ থেকে বাদ দিতে 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 সব পরীক্ষাটা যদি আমরা দিয়ে দিই, তোমরা মনে হয় বেঁচে যাও। আসলেই ভাই কোনো ট্রিক আছে কি? হ্যাঁ, ট্রিক আছে। সবচেয়ে প্রাচীন ব্যাকরণটা সবার আগে হয়েছে, আধুনিকটা সবার পরে হয়েছে। এটা হচ্ছে ট্রিক। আমি যখন মনে রাখছি, আমি এইভাবে মনে রাখছি যে আমাদের কাজ পরেই হবে, কারণ আমরা সবসময় পিছাই থাকি। রামমোহনের জীবনকাল 1772 থেকে 1833, সব রামমোহন পরে, তারা করছে আগে। আমি এমনি মনে রাখছি। বিস্তারিত পড়লে অটো এমনি মনে থাকে, আলাদা কোনো ট্রিক ফিক 1 মিনিট 2 মিনিটের শর্টকাট মারো। হ্যাঁ, আজকাল ইউটিউবে দেখো না 2 মিনিটে শেষ, এসব বলে না। ওদের যে সব মানে বুঝলাম না, এত 2 মিনিটের উপরে তাদের এত মানে ক্ষোভ কেন, তাই না? মানে আর কি বলবো, যাই হোক। তো এগুলো বারবার পড়ো, বারবার পড়লে এমনি হয়ে যায়, সাল মনে রাখার কোনো ইয়ে থাকে না। সাল ডিটেল জানতে হয়। দেখবো আমি যখন তোমাদের কবি সাহিত্যিকের জীবনী বলছি, কার আগে কে, কার পরে কে, কে সমসাময়িক, এসব বলছি না, এসব ট্রিক দিয়ে বলছি। ডিটেইলে জানলে এগুলো এমনি বলা যায়। বারবার পড়ো, সমমনা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে গ্রুপ স্টাডি করো, কাজে দিবে। এরপরে এগুলো মুখস্থ না করলেও চলবে, শুধু এখান থেকে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, সুনীতি কুমারের একটা বই আছে, এটা মাথায় রেখো, ওডিবিএল সংক্ষেপে। হ্যাঁ, এরপরে বাংলা ভাষা সহ প্রায় সকল ব্যাকরণেরই
চারটা প্রধান আলোচ্য বিষয় থাকে: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থতত্ত্ব। এখন তুমি ধ্বনিতত্ত্বে দেখো কোন জিনিসগুলো আলোচনা করা হয় যেগুলো ধ্বনির সাথে রিলেট করে, শব্দতত্ত্বে যেগুলো শব্দের সাথে রিলেট করে, বাক্যতত্ত্বে যেগুলো বাক্যের সাথে রিলেট করে, অর্থতত্ত্বে অর্থের সাথে রিলেট করে। এখন আগের বইতে বলা ছিল এই কারক বিশ্লেষণটা শব্দতত্ত্বে, কিন্তু এখন তোমাদের এই নতুন বই যেটা মাধ্যমিকে এখন চলতেছে, নতুন বই 21 সালের বই যেটা, এখানে কারক দিয়ে দিছে হচ্ছে বাক্যতত্ত্বে। কেন? কারণ কারকটা বাক্যের সাপেক্ষে আলোচিত হয়। বুঝতে পারো নাই? ধর আমি বললাম যে শফিক ঘরে বসে ধরো আম খায়। তা কারক কাকে বলা হয়? কারক বলা হয় বাক্যের ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। এখন ক্রিয়াপদ কোনটা? খায়। নামপদ কি? আম। নামপদ কি? ঘর। নামপদ কি? শফিক। তো ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ককে যদি কারক বলে, দেখো কে খাচ্ছে? শফিক। তো শফিক হচ্ছে এখানে কর্তা কারক। কোথায় বসছে? ঘরে। কোন স্থান যদি বোঝায় তখন তাকে অধিকরণ কারক বলে, স্থান বুঝাইলে। সো ঘর যেটা, এটা হচ্ছে অধিকরণ কারক। এরপরে কি খায়? আম খায়। ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাও সেটা হচ্ছে কর্ম। সো আম হচ্ছে এখানে কর্ম। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো কারক নির্ণয় করতে গেলে তুমি সিঙ্গেল কোনো শব্দে, কোনো একক শব্দে কারক নির্ণয় করতে পারবা না। ওই শব্দটা যদি বাক্যের ভিতরে ঢোকে তখন তুমি কারক নির্ণয় করতে পারবা। ইনফ্যাক্ট কারকের সংজ্ঞাতেই বলা আছে বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। সো বাক্যের সাপেক্ষে কারক নির্ণীত হয়, এই জন্য কারকটা বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এরপরে দেখো কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রাজশাহী ইউনিভার্সিটির এতে 24-25 প্রশ্ন আসছে। অত্যন্ত টাফ প্রশ্ন এটা, আমি তোমার কেমনে বুঝাবো? এটা টাফ প্রশ্ন, আমি তোমার কেমনে বুঝাবো? এই যে ব্যাখ্যাটা তোমার আমি দিলাম যে কেন কারকটা বাক্যের ভিতরে আলোচনা হবে, কারণ বাক্যের সাপেক্ষে কারকের অস্তিত্ব। বাক্য নাই, কারক নাই। সিঙ্গেল কোনো শব্দে আমি যদি বলি, ধরো শুধু বললাম আকাশ, এই আকাশের কোনো কারক হবে না, কারণ সিঙ্গেল শব্দ। কারকের সংজ্ঞাতে বলা আছে বাক্যের ভিতরে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কের নাম কারক। সো বাক্য থাকলে কারক আছে, বাক্য নেই কারক নাই। তুমি এমন জিনিস শর্টকাটে বুঝতে চাও, ঝাড়ফুঁকে সম্ভব না। তাহলে এটা কোথায় যাবে? বাক্যতত্ত্বে। প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত? পর্তুগিজ। সন্ধি ব্যাকরণের কোন অংশে চলে যাবে? ধ্বনিতত্ত্বে, কারণ ধ্বনিতে ধ্বনিতে মিলন হলে সন্ধি হয়। রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব, ইংলিশে এটাকে বলা হয় মরফোলজি। ইংরেজিগুলো দিয়ে দিছি, মুখস্থ করে ফেলায়। এরপর আসো ধ্বনি ও বর্ণ, বর্ণের উচ্চারণ। আমরা ধ্বনি ও বর্ণের খুব বেসিক এন্ড ভাইটাল ক্লাসে তোমাদের দেখাই দিব, আর এগুলোতে আমি দাগাবো না, দাগাইলে তোমাদের পড়তে অসুবিধা হবে। এটা হচ্ছে বাকযন্ত্র। আমার ধরো আমি মানুষ, এরকম দাঁড়াইছি, কাউসার এই যে এরকম করে আছি মনে করো, এই বুকের ভিতরে ফুসফুস, এরপরে কণ্ঠ, কণ্ঠনালী, মুখ, ওষ্ঠ, নাক, দাঁত, আল জিহ্বা যা আছে, অর্থাৎ আমরা জিহ্বা থেকে শুরু করে ফুসফুস যেসব জিনিস দিয়ে কথা বলার সময় আওয়াজ বা ধ্বনি উৎপাদন করে সেগুলোকে বাকযন্ত্র বলা হয়। সিম্পল। এই বাকযন্ত্রের একটা পরিচিতি এখানে দেখাইছি। এরপরে ধ্বনি ও বর্ণ নিয়ে এখানে ডিটেল আলোচনা আছে, বাট ভাইয়া এখানে একটা দাগও দিব না, আমি তোমার লিখে লিখে সব দেখাই দিচ্ছি যাতে করে তুমি সহজভাবে ধরলে পড়লে বুঝতে পারো। ওকে? ফার্স্ট অফ অল চলো আমরা জানি যে মানুষের বাকযন্ত্র দ্বারা তৈরি যে কোনো আওয়াজ, বাকযন্ত্রের আওয়াজটা হচ্ছে ধ্বনি, সেই ধ্বনির লিখিত রূপের নাম হচ্ছে বর্ণ। তো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে, তাই তো? স্বরবর্ণ দিয়ে শুরু করি। দেখো অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। এরপরে হচ্ছে রি, এ, ওই, ও, ও। এখন এই স্বরবর্ণগুলোর মধ্য থেকে সাধারণত যে প্রশ্নগুলো আমরা ফেস করি, যেগুলো আমাদের আসে, সেগুলো দিকে একটু তাকাও। প্রথমে আসে হচ্ছে মাত্রার ঝামেলা। আমি স্বর আর ব্যঞ্জনের মাত্রা এক জায়গায় মেরে দিব। দেখো এখান থেকে চারটা একেবারেই মাত্রা নাই, তাহলে আমি বললাম যে মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে চারটা, প্লাস ব্যঞ্জন বর্ণ হলো গিয়ে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হলো 6টা, সমান সমান হলো 10। একেবারেই আমাদের মাত্রা নাই 10টা ব্যঞ্জনের, 10টা বর্ণের। তো স্বরবর্ণ তো 4টা চিনলাম। ব্যঞ্জনের মধ্যে যাদের মাত্রা নাই, আসো ব্যঞ্জনের মাত্রাহীন কারা?
ব্যঞ্জনের মাত্রাহীন হচ্ছে এই ও, তারপরে তোমার হচ্ছে ইও, অনুসার, খণ্ডত, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে 1 2 3 4 5 6 এদের একেবারেই মাত্রা নেই। এরপরে দেখো মাত্রাহীন স্বরবর্ণতা গেল, তারপরে অর্ধমাত্রা। দেখো অর্ধ মাত্রা, তো অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে এখানে একটা, দেখো রি, তো এখানে দিলাম একটা। আর ব্যঞ্জনে পাবা হচ্ছে এরকম 7টা, সমান সমান হয়ে গেল 7 আর 1 8। তাহলে এখানে এই 10 আর 8 হয়ে গেল 18টা। তো ব্যঞ্জনের মধ্যে মাত্রাহীন পাইছিলাম এখানে, আমি দেখাইলাম তোমাদের 6টা। আর ব্যঞ্জনে অর্ধমাত্রার হচ্ছে তোমার অর্ধমাত্রার ব্যঞ্জন যেগুলো, সেগুলো কয়টা বলছি? বলছে 7টা। দেখো আমি একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে খ, একটা গ, একটা মূর্ধন্য, একটা থ, একটা হচ্ছে তোমার প, একটা তালব্য স। আমি এগুলো বেশিরভাগ সময় 6টা পাই, এখনো 6টাই পাইছি, একটা মনে থাকে না। খ, গ, মূর্ধন্য, থ, প, তালব্য স। আরেকটা আছে, আমাকে হেল্প করো, কে লিখবা সবার আগে দেখি তো? অর্ধমাত্রার ব্যঞ্জন ভুলে গেছি, ইফতেখার মাত্রাটা বুঝি নাই, দেখছো? এখন আমি তোমাদের কাছে নালিশ করলাম, ইফতেখার বলছো মাত্রা বুঝে নাই, তোমরা বলো ধ, থ্যাংক ইউ। এই ধ, এটা অর্ধমাত্রা। এই অর্ধমাত্রার 7 আর অর্ধমাত্রার স্বরবর্ণের 1, এ হলো 8। তাহলে একেবারেই হলো 18টা এখানে পাইলাম অর্ধমাত্রার মাত্রা ছাড়া। দ্যাট মিনস আমি যদি বলি পূর্ণ মাত্রা কয়টা, পূর্ণ মাত্রা, এখন 50টা বর্ণ থেকে তুমি যদি 18টা বাদ দিয়ে দাও তাহলে থাকে 32টা, 32টা পূর্ণ মাত্রা। এখন তোমরা বলো ওকে কি করা উচিত? হ্যাঁ ধ, থ্যাংক ইউ, ধ। ধ তো আমি লিখছি না, থ লিখছি, ধ বাকি ছিল। ও বলছে না, ঝ পূর্ণ মাত্রা। ও বলছে মাত্রা বুঝে নাই। এখন তোমরা বলো অ্যাজ এ টিচার এটা আমার কাছে কতটা পেইনফুল। আমি ইন্টারমিডিয়েট পড়া, পরীক্ষা দেওয়া একটা স্টুডেন্ট, যে বিশ্ববিদ্যালয় অভিমুখী প্রত্যাশী। ইফতেখার তুমি ডোন্ট মাইন্ড, তোমার ভাই এখন বকাঝকা দিচ্ছি, মাইন্ড করলে কোনো লাভ নাই, আমার কিছু করার নাই। এখন বলো ইন্টার পাস করার ক্ষেত্রে, বা পাস করে ফেলছে প্রায়, রেজাল্ট হইলেই তো হবে ইনশাল্লাহ, একটা স্টুডেন্ট সে মাত্রা চিনে না, সো তার কি করা উচিত তোমরা বলো? আমি তোমাদের রায় শুনতে চাই, বলো ওরা কি করা উচিত? পদ্মা সেতুর উপরে না টুপ করে ফেলাই দিব? বুঝছো? সো সহজ কথা, সিম্পল কথা। মায়েশা বলতেছে চিনাই দেন। কিরে মায়েশা, ঘটনা কি? হ্যাঁ, মানে এটা হিন্টার আসার পরে তোমার কেন শিখতে হবে? মাত্রা হচ্ছে শব্দের বর্ণের উপরে যে একটা টান থাকে, এই যে এটা টানটা, এটা হচ্ছে মাত্রা। এই যেগুলোতে টান নাই এটা মাত্রাহীন, এটার অর্ধেক আছে, বাকিগুলোতে পূর্ণ মাত্রা আছে। আল্লাহ আমার মাফ করে দেখ। এরপরে দেখো এখানে মৌলিক এবং যৌগিক স্বরধ্বনির প্রশ্ন থাকে, আমি মেরে দিব, তোমার ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। তার আগে দেখো এইটা বাদ দিলে বাকি সবগুলোর কার আছে, তাহলে মনে রাখো কার 10টি। আর মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে, জাস্ট তথ্যটা মুখস্থ করে নাও, এই মৌলিক স্বরধ্বনি 07, আর যৌগিক বা দ্বিস্বরধ্বনি হচ্ছে 25। এই মৌলিক স্বরধ্বনি 7, যৌগিক স্বরধ্বনি 25। এটার ব্যাখ্যা কি? আসো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখো এই অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এর মধ্যে মৌলিক মানে তো বুঝো একক স্বর, আর যৌগিক মানে মিশ্র স্বর। তাহলে এখন দেখো আমরা একক স্বরগুলো বের করি। এখানে আমরা রস্বই দীর্ঘের মধ্যে আমরা রস্বই দিয়ে সব কাজ সারি, দীর্ঘের দরকার হয় না। যেমন নদী, তুমি লেখো দীর্ঘই দিয়ে, পড়ার সময় পরে রস্বই দিয়ে নদী। তুমি তো পড়ার সময় এক আলিফ টান দেও না, নদী এম তো বলো না, সো এটা লাগে না। ঠিক এটাও লাগে না। এরপরে এখানে 2টা স্বর আছে, এখানে 2টা স্বর আছে। তাহলে আর রি হচ্ছে সংস্কৃত থেকে আসা। এখন আমি বাংলা ভাষার মৌলিক স্বরকে বের করতেছি। তাহলে থাকলো হলো 1 2 3 4 5 6। আর এ ধ্বনির আরেকটা ব্যবহার আছে এরকম,
যেমন তুমি লেখার সময় লেখো হচ্ছে একা, কিন্তু পড়ার সময় তুমি পড়ো কেমন, তুমি পড়ো হচ্ছে একা। একা একা কেন ভালো লাগে না? তো এই হলো মৌলিক স্বরধ্বনির 7টা রূপ। এখন যৌগিক স্বরধ্বনি 25 হইল কেমনে? আমি ধ্বনির কথা বলছি, বর্ণের কথা বলছি না, ধ্বনি। দেখো আমরা যখন পড়ার সময় এই যে বললাম শিউলি তুমি কেমন আছো, শিউলির মধ্যে একটা ইউ ধ্বনি আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ের মধ্যে একটা ইয়ে ধ্বনি আছে। শিউলি বলল তোমার জন্য আমার মনে কোনো মায়া নাই, নাই কথার মধ্যে একটা আই ধ্বনি আছে। আমি বললাম কেন তোমার মনে মায়া নেই, নেই কথার মধ্যে একটা এই ধ্বনি আছে। শিউলি বলল কারণ আমি অনেক পড়ুয়া মেয়ে, তুমি আমার সাথে লেভেলে নাই, এর মধ্যে একটা ওয়া ধ্বনি আছে। আমি বললাম তাইলে আমি মনের দুঃখে লাউ খেতে যায় ফাঁসি দিয়ে মনমু, লাউয়ের মধ্যে একটা আউ ধ্বনি আছে, খেয়াল করো। এরকমের ধ্বনি আছে আমাদের ভাষার মধ্যে 25টা। 25টা ধ্বনির মধ্যে 2টাকে বর্ণ দ্বারা লেখা যায়, এই যে ওই আর ও, বাকিগুলোকে বর্ণ দিয়ে লেখা যায় না। এই যৌগিক বা দ্বিস্বর আছে 25টা, আর মৌলিক স্বর আছে 07টা। বুঝছো এবার? এরপরে আসো স্বরধ্বনি থেকে আর কোনো কোশ্চেন নাই বলতে গেলে। এরপরে আসো ব্যঞ্জন। আমরা ব্যঞ্জন নিয়ে কথা বলি। ব্যঞ্জনের স্বরধ্বনির মতো ব্যঞ্জনের ঝামেলা কম্পারেটিভলি কম। আমরা একটু ব্যঞ্জন নিয়ে কথা বলবো, চলো। এর মধ্যে প্রথম 25টা ব্যঞ্জন যেগুলোকে আমরা বলছি, প্রথম 25টাকে আমরা যে ক থেকে ম পর্যন্ত, এগুলার মোটামুটি 3-4টা নাম, বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ, এরকম অনেকগুলো নাম আছে। তো চলো আমরা একটু দেখি এগুলোকে। হ্যাঁ, যেমন ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, এরপরে ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। এই 25টা ব্যঞ্জনের মধ্যে তোমাদের সব থেকে বেশি ভেজাল আছে এখানে এই যে ঘোষ অঘোষ নিয়ে। ঘোষ মনে রাখবা, গলা বেশি কাঁপে এটা উচ্চারণ করার সময়। আর অঘোষের বেলায় মনে রাখো গলা কম কাঁপে। অর্থাৎ এই যে স্বরতন্ত্রী আছে আমাদের এখানে, ভোকাল কর্ড যেটা পড়লে গলা বেশি কাঁপবে, ভোকাল কর্ড থরথর করে উঠবে, ওইটা ঘোষ। আর যদি কম কাঁপে তখন তারা বলে অঘোষ। গেল ঘোষ অঘোষ। এবার আসো মহাপ্রাণ অল্প প্রাণ। মহাপ্রাণ বাতাসের চাপ বেশি, এমন হলে মহাপ্রাণ হয়। আর অল্প প্রাণ মনে রাখবা বাতাসের চাপ কম, অর্থাৎ মুখের ভিতরে বাতাসের চাপ কম। এখন এটাকে আমরা এখানে একটু সিগনিফিকেন্টলি দেখি। এই যে প্রথম 2টা বর্ণ আছে, মনে রাখবা এই প্রথম 2টা বর্ণ হচ্ছে অঘোষ, কম কাঁপবে। পরের 2টা বর্ণ যেগুলো, এগুলো হচ্ছে ঘোষ। আর শেষের বর্ণ যেগুলো আছে এগুলোর নাম নাসিক্য বা অনুনাসিক বর্ণ, কারণ এগুলোর মধ্যে নাকের প্রভাব আছে উচ্চারণ করলে। এখন যেগুলোকে আমি ঘোষ বলছি অঘোষ বলছি, তুমি পড়লে নিজে একবার টের পাওয়া যাবা। তুমি দেখবা, দেখো ক খ চ ছ ট ঠ এই তুলনায় গ ঘ জ ঝ ড ঢ, অর্থাৎ গলা মোর লাউড, মোর স্ট্রেংথ। তো যেহেতু এই 2টা সারিতে কম কাঁপে তাই এগুলোর নাম অঘোষ, এখানে বেশি কাঁপে তাই এগুলোর নাম ঘোষ। এখন কথা হচ্ছে তাই ভাই অল্প প্রাণ আর মহাপ্রাণ যেটা, এটাকে কিভাবে আমরা বুঝবো? এটা ভালো হয় যদি তুমি এটা টিস্যু পেপার নিয়ে বসো, সামনে ফু দিয়ে দিয়ে নিজের মতো করে বুঝো, তাহলে বেশি ভালো হয়। আসো পড়লেই বুঝতে পারবা। এই যে এই লাইনটা ক চ ট ত প, পর লাইনটা খ ছ ঠ থ ফ। নিচের দিকে যদি দেখো তাহলে দেখবা, এই যে দেখো ক চ ট ত প, খ ছ ঠ ত ফ,
তাহলে এই যে কচটত প এই সারিতে বাতাসের চাপ কম, এটা অল্প প্রাণ। খচটত ফ বাতাসের চাপ বেশি, এটা হচ্ছে মহাপ্রাণ। ঠিক গজঢ ব এখানে বাতাসের চাপ কম, এটা হচ্ছে অল্প প্রাণ। ঠিক ঘজঢ ভ এখানে বাতাসের চাপ তোমার হচ্ছে বেশি, তাই এটা হচ্ছে তোমার মহাপ্রাণ। তাহলে দেখো কচরত প কম অল্প প্রাণ, খ ছ ঠ ত ফ এটা মহাপ্রাণ। ঠিক গজঢ ব আবার অল্প প্রাণ, ঘজঢ ভ এটা আবার মহাপ্রাণ। এখন পরীক্ষায় যদি তোমরা জিজ্ঞেস করে নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ, যদি ধরে আর কি দুইটা মিলায়া, তাহলে ঘোষ কোনটা? ঘোষ হচ্ছে পরের সারি। তার মধ্যে মহাপ্রাণ কোনটা? এই যেটা ঘ ঝ ঢ থ ভ, এখান থেকে যে কোনো একটা হবে উত্তর। যদি বলে অঘোষ মহাপ্রাণ, অঘোষ হচ্ছে প্রথমটা, তার মধ্যে মহাপ্রাণ খ ছ ঠ থ ফ। ওকে, ক্যালকুলেশন করে করে আগাইবা। পরের বার দেখাই দিচ্ছি, এবার তো বুঝছো কিনা বলো। রিটেন মেহেদি, হ্যাঁ রিটেন আসে শেষে ভাই, রিটেন দেখাই দিব। আজকে লেকচারের শেষে রিটেন আছে ভাই, দেখাবো। আর তোমাদের 7টা ম্যারাথনের শেষ ম্যারাথনটা শুধু রিটেনের উপরে, শুধু লিখিত নিয়ে ওখানে আলোচনা করা হবে টপিক ধরে ধরে। ওকে, এরপরে আসো ব্যঞ্জনের পরের পার্টে। ব্যঞ্জনের আরো কিছু সম্পূরক আলোচনা আছে, যেমন তোমার হচ্ছে গিয়ে এই যে ল আছে, এর বলা হয় পার্শ্বিক বর্ণ। এরপরে তোমার এই যে র আছে, এটাকে বলা হয় কম্পনজাত। ডবিন্দু র ঢবিন্দু র এগুলোকে বলা হয় তারণজাত। আর তারপরে হচ্ছে তোমার আর কি আছে, আর আছে হচ্ছে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, এগুলাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। ল পার্শ্বিক, র কম্পনজাত, ঢ এবং র হচ্ছে তাড়নজাত, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলোকে বলা হয় পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে এগুলো অন্যকে আশ্রয় করে বসে, কোন শব্দের সাধারণত এগুলো আগে বসে না, আগে আসতে পারে না। এরপরে হচ্ছে বাংলা কোন ধ্বনির সংক্ষিপ্ত রূপ নেই? সংক্ষিপ্ত রূপ নেই হচ্ছে অধ্বনির, এটার কোনো কার হয় না। আচ্ছা, আমরা এখানে পড়লাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, মনে রাখো। এই যে পড়লাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে কার। ওকে, কার হলো সংখ্যায় যদি গণো, তাহলে কার হলো সংখ্যায় 10টা। আচ্ছা, যদি বলো তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কোনটা? ব্যঞ্জন বর্ণের দেখি কে বলতে পারো, চ্যাট বক্সে লিখো তো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি, কে বলতে পারবা? চ্যাট বক্সে বলো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ শীর্ষধ্বনি, শীর্ষধ্বনি যোগ করে দিব। হ্যাঁ, শীর্ষধ্বনি নিলাম। এই যে স স স এগুলোকে বলা হয় শীর্ষধ্বনি। হ্যাঁ, ভালো। তারপরে যে হ আছে, ওকে বলা হয় কণ্ঠধ্বনি। এখন বলো ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ কি, কে বলতে পারবা? বলা। আমি জানতাম তোমরা এই ভুলটা করবা বলে আমি তোমাদেরকে এই প্রশ্নটা করছি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ, হ্যাঁ, ব্যঞ্জনের সংক্ষিপ্ত বা বিকল্প রূপের নাম অনুবর্ণ। এই অনুবর্ণের ক্যাটাগরি আছে, ভালো মতো বোঝো। আবার দেখো, অনুবর্ণ আবার 3 রকম। একটা হচ্ছে রেফ, একটা অনুবর্ণ, আর একটা হচ্ছে ফলা, এটা আরেকটা অনুবর্ণ, আর আরেকটা হচ্ছে বর্ণ সংক্ষেপ, এটা আরেকটা অনুবর্ণ। তো ফলা তো 6টা তোমরা জানো, মনে রাখার জন্য মনে রাখবা এই ট্রিকটা, লবণ মজার। লফলা বফলা নফলা মফলা জফলা রফলা, শুধু এখানে মনে রাখবো অন্তঃস্থ জ্বর ফলা হয়, বর্গীয় জ্বর হয় না। আর রেফ তো বুঝোই, বর্ষাকালের বর্ষা উপরে উঠে গেছে, রটা সংক্ষিপ্ত হয়ে। বর্ণ সংক্ষেপ, যেমন ধরো আমি বললাম যে স্পষ্ট করে বলো, এখানে দেখো দন্তস্ব ছোট হয়েছে, মূর্ধন্য ছোট হয়েছে, ওটাকে বর্ণ সংক্ষেপ বলে। তাহলে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ বা বিকল্প রূপের নাম অনুবর্ণ। এই বিকল্প রূপের ভিতরে বা সংক্ষিপ্ত রূপের ভিতরে একটার নাম হচ্ছে ফলা। তাইলে এটা একটা ট্র্যাপ কিন্তু, হ্যাঁ, এই প্রশ্ন আসলে সবাই ভুল করে আসবা।
যেমন এখানে সবাই দলবদ্ধ হয়ে জামাতের সাথে ভুল করছো। এরপরে কোনটি একাক্ষর শব্দ, মানে একটা সিলেবল আছে কোনটাতে ভাই, একটা সিলেবল আছে ভাই, বুঝতে পারছো? যেটা অক্ষর এটাকে ইংরেজিতে বলা হয় সিলেবল। এরপরে কণ্ঠধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্র থেকে কম্পিত বাতাস তালুতে চাপ খায় না। কণ্ঠধ্বনি কোনগুলো? ক খ গ ঘ, এই যে ক খ গ ঘ এগুলো। তাহলে ষড়যন্ত্র থেকে কম্পিত বাতাস কোমল তালুতে চাপ খায়, ইয়েস। ক খ গ ঘ। নাকে খায় না। কম্পিত বাতাস দন্তমূলে চাপ খায় না, এখানেও খায় না, এটা ঠিক। এরপরে জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন তো জাস্ট একটা মামলা দিয়ে দিমু, সাথে সাথে ইনস্ট্যান্ট শেষ। জ্যোতি চিহ্ন কোনো ঘটনাই না, এক মামলায় শেষ করে দিতেছি, ট্রাস্ট মি। আসো জ্যোতি চিহ্ন কেমনে পড়তে হয় দেখাই। এই হচ্ছে গিয়ে জ্যোতি চিহ্ন, হ্যাঁ, আর এ হচ্ছে গিয়ে এদের বিরতিকাল। মামলা ডিসমিস করে দিচ্ছি, বিরাম কাল। তো মনে রাখবা কমা প্লাস ইনভার্টেড কমা কতক্ষণ থামতে হয়? এক বলতে যে সময় লাগে। এরপরে হচ্ছে দুই, কমা ইনভার্টেড কমা এক বলতে যে সময় লাগে। এরপরে দুই হচ্ছে তোমার সেমিকোলন, সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়। এরপরে হচ্ছে তিন, হাইফেন প্লাস ইলেক থামতে হয় না। এরপরে হচ্ছে বাকি সব 1 সেকেন্ড করে থামতে হয়। তো বাকি সব বলতে আমরা যাদেরকে মিন করতেছি এরা কারা? এরা হচ্ছে দাড়ি, এরা হচ্ছে প্রশ্ন চিহ্ন, এরা হচ্ছে বিস্ময় চিহ্ন, এরা হচ্ছে গিয়ে তোমার কোলন, এরা হচ্ছে ড্যাশ, এরা হচ্ছে কোলন ড্যাশ। চিহ্ন কয়টা পাইছো এখানে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। জ্যোতি চিহ্ন 11টা, ভাষায় 11টা ব্যবহার হয়। এর বাইরে যেগুলো আছে ভাষায় হয় না। যেমন ব্র্যাকেট ব্যাখ্যামূলে হয়, ভাষায় না অ্যাকচুয়ালি। এটার ব্যবহার হলো তোমার গণিতে, তারপরে তোমার স্মলার দেন, গ্রেটার দেন, ডট, ত্রিবিন্দু, হাবিজাবি যা আছে এগুলো গাণিতিক জিনিস। ভাষার মধ্যে হয় হচ্ছে 11টা। এখন আসো বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন ব্যবহারের পদ্ধতি কে দিছিলেন? আর তোমরা মনে রাখার বুদ্ধিটা দেখো, পড়বা এমনি। কমা ইনভার্টেড কমা এক বলতে যে সময় লাগে, সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়, হাইফেন ইলেক থামতে হয় না, বাকি সব 1 সেকেন্ড। বাস বাকি সব বলতে এগুলো 1 মিনিটের পরে মুখস্থ করতে পারবা। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন ব্যবহারের সুবিন্যাস কে সাধন করেছিলেন? ওস্তাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? সেমিকোলন চিহ্ন কোনটা? এটা একটা ডট দিয়ে নিচে কমা দিতে হয়। আমি বললাম তুমি গৃহদেহ পড়িয়াছ কি, এ বাক্যে কয়টি বিরাম চিহ্ন বসবে? আমি বললামের পরে এটা কমা, এরপরে এখানে উদ্ধরণ চিহ্ন আছে। তুমি গৃহদেহ পড়িয়াছ কি, এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, তারপর এখানে আবার এখানে বসবে। তাহলে দেখো আমি বললাম 1 2, তারপরে 3, তারপরে আমি বললামের পরে কমা, কমার পরে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা প্রশ্নবোধক আছে, আবার ড্যাশ আছে। তাহলে তুমি গৃহদেহ পড়িয়াছ কি, আমি বললামের পরে কমা বসছে, ইয়েস। তারপরে তুমি গৃহদেহ পড়িয়াছ কি, এই গৃহদেহ যেটা এখানে একটা টার্ম চিহ্ন আছে, তাই তো বলে একটা কই গেল? কোনো কিছুকে যদি শর্টকাট নিতে হয় তো টার্ম চিহ্ন দিতে হয়, এই গৃহদেহ পড়িয়াছ কি। আর কোনো বাক্য যদি নিতে হয় ডাবল দিতে হয়, এই যে পুরো বাক্যের জন্য দিছি ডাবল, আর এখানকার টার্ম আছে তার জন্য সিঙ্গেল। তাহলে এই যে আমি বললাম এরপরে কমা, এই যে এরপরে ইনভার্টেড কমা, এখানে 2, তারপরে 3, তারপর প্রশ্নবোধক, এ হলো 4। তাহলে এখানে বসবে হচ্ছে 4টা চিহ্ন সব মিলে। এরপরে হচ্ছে সেমিকোলনের বাংলা হচ্ছে পাদচ্ছেদ, অর্ধচ্ছেদ, পূর্ণচ্ছেদ। পাদচ্ছেদ মানে কমা পায়ের কাছে বসে, পূর্ণচ্ছেদ মানে হচ্ছে দাড়ি, আর অর্ধচ্ছেদ মানে অর্ধেক, এটা হচ্ছে সেমিকোলন। এরপরে এক কথায় প্রকাশ, মুখস্থের জিনিস স্রেফ মুখস্থই করবা, এটাই স্বাভাবিক।
প্রথমে তুমি দাগাই নিবা, এটা এটা মুখস্থ করবা। সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে দাগাই নেওয়া, নীলকালিতে দাগাই নিয়ে তারপরে মুখস্থ করবা। এরপরে যারা তুমি ভুলে যাবা ওইটা তুমি আবার লাল কালিতে দাগাইবা, সোজা সিস্টেম। তুমি এগুলোতে সবগুলো আমি অনেকগুলো দিয়ে দিছি এখানে, তোমাদের পিডিএফটার জন্য খুব রিচ হয়, তোমাকে ঠকাইতে চাই নাই। ভাই যদি এখানে একটা স্লাইড দিতাম ভালো হইতো, বাট কিন্তু অনেকগুলো স্লাইড দিছি, দেখছো আমি টান দিয়ে আনছি, অনেকগুলো স্লাইড দিছি যাতে করে তুমি এখানে পড়লে তোমার জন্য অনেক পর্যাপ্ত জিনিস তুমি এখানে পাও। তো তুমি যখন নিবা পিডিএফটা নিয়ে দেখবা যে অনেক কিছু তুমি এমনি পারো, বা বই যখন পড়বা যেটা পারো এটা ধরবা না, যেটা পারো না সেটা নীলকালিতে সেটা দাগায় মুখস্থ করে ফেলবা। পরে রিভিশন দিতে আসবা 7 দিন পর, দেখবা অনেক কিছু ভুলে গেছো, ওই ভুলে যাওয়ার জিনিস লাল কালিতে দাগাইবা, ব্যাস 10% হয়তো লাল কালি পড়বে তোমার, তাই না? এগুলোকে মুখস্থ করবা, পরীক্ষার আগে নীলকালি লাল কালি একবার পড়লেই হয়ে যাবে, ব্যাস। এরপরে আসো সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এক কথায় কি বলে? প্রত্যুৎগমন, উপরেরটা। আগায় গিয়ে কাউকে কংগ্রেচুলেশন করে নিয়ে আসা। ঢাবির স্মৃতি আসে 24-25-এ। দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি, এক কথাকে বলে উপত্যকা। ধরো এটা একটা পর্বত, এটা একটা পর্বত, তারপর এটা একটা পর্বত, এই যে এরকম, এই মাঝখানে যে নিম্নভূমিটা আছে এটা হচ্ছে উপত্যকা। এরপরে যুদ্ধ করতে ইচ্ছুক, জুজুৎসু, প্রথম যেটা এটাই, যে যুদ্ধ করতে চাচ্ছে তারা জুজুৎসু বলে। অশ্বের চালক, এক কথায় বলা হয় সাদি। আমরা তো জকি বলি না, জকি না, অশ্বের চালককে বলা হয় সাদি। এরপরে হচ্ছে লিখিত প্রস্তুতি, অনেকে লিখিত নিয়ে কথা বলছিলা, তোমাদের ক ইউনিটের জন্য আলাদা করে কোনো নাই, গাইডেন্স নাই ঢাবির। এখানে একটা গাইডেন্স আছে, এটা খর জন্য, প্লাস কর প্রশ্ন কি আসছে সেগুলোর সাথে মিলিয়ে ভাইয়া একটা টোটাল জিনিস তৈরি করে তোমাকে দিছি। এটা কোনটা কি জিনিস একটু তোমাকে শর্টকাটে পরিচয় করায় দিই, যাতে করে তুমি এটা নিয়ে পরবর্তীতে ভাবতে বা কাজ করতে পারো। ফার্স্ট অফ অল, যেহেতু টপিক থেকে সাধারণত রিটেন আসবে, ঢাবি আউটলাইন হিসেবে দিছে এবং অলরেডি আসছে, সেগুলো নিয়ে কথা বলতেছি। মূলভাব লিখন, একটা টপিক দিয়ে দিবে, তার মূলভাব লিখতে হবে, এটা কিছুটা সামারি লেখার মতো। এরপরে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, এটা কবিতার লাইন দিয়ে দিয়ে ব্যাখ্যা করতে হয়। এরপরে উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, যে কোনো নাটক থেকে, গদ্য থেকে, উপন্যাস থেকে দিয়ে দিবে, তোমাকে প্রসঙ্গ ধরে ব্যাখ্যা করতে হবে। লেখক বা কবির পরিচিতি, লেখক বা কবির জীবন থেকে প্রশ্ন করতে পারে, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, কোনটি উপন্যাস নয়, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, কোনটি তার নাটক নয়, এই টাইপের প্রশ্ন। এরপরে মিলকরণ, মিলকরণ আমরা ছোটবেলায় পড়ছি, দেখো বলছে গদ্য কবিতা বা ব্যাকরণ ভিত্তিক, অর্থাৎ ধরো এক পাশে দিল কবির নাম, এক পাশে তার বইয়ের নাম। তো ধরো রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, মাইকেল, এরকম করে এক পাশে কবির নাম সাজাইলো, আরেক পাশে এলোমেলো করে বইয়ের নাম সাজাইলো, এভাবে করতে পারে। কবিতা দিতে পারে বা গ্রামার দিতে পারে, যে কোনো কিছু থেকে মিলকরণ দিতে পারে। এরপরে সারাংশ সারমর্ম লেখন, তুমি জানো এই জিনিস কি জিনিস, এটা অনেকবার আসা জিনিস, খতে কতে অনেক জায়গায় গতে আসছে, এটা জায়গা দেওয়া থাকে রিটেনের খাতায়, তোমরা কম কথায় লেখার প্র্যাকটিস করবা। ধরো এটা হচ্ছে খাতা, সো এই জায়গায় প্রশ্নটা দিয়ে টাইপ করে নিচের জায়গা সিলেকশন করে দিয়ে রাখে, তো যতটুকু জায়গা দিয়ে দিবে ততটুকুর মধ্যে তোমার লিখতে হবে। তো এই জায়গাগুলো খেয়াল করবা, বেশি কথা যেন বলা না লাগে, কম কথায় যেন তুমি দিতে পারো। ইলেক, ইলেক মানে হচ্ছে অ্যাপোস্ট্রফি, ইংলিশে আমরা অ্যাপোস্ট্রফি বলি, ওটাকে ইলেক বলা হয় বাংলায়। হ্যাঁ, তো এরপরে আসো সারাংশ বললাম। এরপরে বানান শুদ্ধি ও প্রমিতকরণ, কোনো কিছু অনেকগুলো বানান দিয়ে ঠিক করে দিতে বলতে পারে, বা একটা প্যাসেজ দিয়ে বলতে পারে ঠিক করে দাও, অর্থাৎ এটা হচ্ছে কারেকশন। সোজা বাংলা যেটাকে আমরা প্রয়োগ অপপ্রয়োগ বলি, সেটা ওটাই হচ্ছে এটা। এরপরে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, মানে তোমাকে অনুচ্ছেদ লিখতে হবে, অর্থাৎ সোজা কথায় আমরা যেটাকে ইংলিশে প্যাসেজ বলি বা প্যারাগ্রাফ বলি, প্যাসেজ তো না, প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফ যেটা, এটা তোমার জায়গা দিয়ে দিবে, এবং একাধিক প্যারা করতে পারবা না। ধরো এক পেজ পাও, হাফ পেজ পাও, যতটুক পাও, একটা প্যারা টাইনা নামাইতে হবে, প্যারা ভাঙা যাবে না। ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলি, সংজ্ঞাত দৃষ্টান্ত মানে হচ্ছে গ্রামাটিক্যাল কনসেপ্ট চাইতে পারে, বিভক্তি কি, প্রত্যয় কি, উপসর্গ কাকে বলে, হ্যাঁ, কারক, কেন বাক্য তত্ত্ব আলোচিত হয়, এই টাইপের কনসেপচুয়াল প্রশ্ন চাইতে পারে। অনুবাদ অধিক গুরুত্ব পাবে, অনুবাদ অনেকবার আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা। অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন উত্তর, এটা হলো গিয়া আমরা যে সৃজনশীল প্রশ্ন উত্তর করি ওইরকম কিছু না। সৃজনশীলে কি থাকে, একটা প্যাসেজ থাকে, উপরে উদ্দীপক, তারপরে 4টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্নের 4 রকমের নম্বর থাকে, ক খ গ ঘ, 1 2 3 4 10। এটা এমন না, এটা 5টা প্রশ্ন যদি থাকে, 5 2 10,
অথবা 1 করে 5, এমনও হইতে পারে 4টা আসছে 2.5 করে 10। এটা নর্মালি খতে আসা জিনিস, খতে প্ল্যান করে দিছি, তোমাদের লাগতেও পারে নাও লাগতে পারে। এটা যে কোনো টপিককে একটা অনুচ্ছেদ ধরে তোমাকে প্রশ্ন করতে পারে। আর ভাব সম্প্রসারণ তো জানোই। সো দিস ইজ দ্য টপিকস অফ ইউর রিটেন এক্সাম। তো এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল তোমার রিটেনে কাজে লাগতে পারে। আর তুমি যেটা করতে পারো, তুমি বিগত প্রশ্ন দেখবা। বিগত প্রশ্নের থেকে বড় টনিক আর হয় না রে পাগলা। তুমি যদি বিগত প্রশ্ন দেখো, বিগত প্রশ্ন বুঝলে, বিগত প্রশ্নের ভাইব যদি বুঝতে পারো, তাইলে এর থেকে ভালো ফিলোসফি আর হবে না। এজন্য বিগত প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে ঘাইটা ঘাইটা নিও, দেখে নিও, বুঝতে পারবা? রচনা লিখতে হবে না, রচনা আসে না। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। দেখো মূল ভাব কি সারাংশের মতো? হ্যাঁ, সারাংশের মতো। ভাইয়া চেষ্টা করছি সীমিত সময়ে, অনেকগুলো টপিক ছিল তোমাদেরকে ধরায় দেওয়ার। এর থেকে বেশি চেষ্টা এই সময়ের মধ্যে আর করা সম্ভব না। আমি অলরেডি আমার লেভেল বেস্ট ট্রাই করছি, তোমরা বুঝতে পারো। সো তোমাদের কাজ হবে এখন পিডিএফটা হাতে নিয়ে জান প্রান্তে সেটার উপরে কাজ করা, যারা বাংলা অ্যান্সার করতে চাও। ওকে, তোমরা যারা বাংলা অ্যান্সার করতে চাও, এটার গাইডেন্সের উপরে ধরে ধরে কাজ করবা। তোমাদের জন্য দোয়া থাকলো, তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।